আমার নাম শামিমা। প্রত্যেকদিন রাতে আমার দাদা ও বৌদির ঘর থেকে চিৎকারের আওয়াজ আসতো। কোনোদিন বা আমার দাদা চিৎকার করত, কোনোদিন বা আমার বৌদি চিৎকার করত। জানি না তাদের ঘরের ভিতরে এমন কী হতো। এবং তারা যখন চিৎকার করত তখন আমার বাবা অর্ধেক রাতে তাদের ঘরের ভিতরে ঢুকে ভেতর থেকে দরজাটাকে লক করে দিত। শুধু তাই নয়, আমার বাবা যখন তাদের ঘরের ভিতরে ঢুকতো তখন আমার দাদাকে ঘর থেকে বের করে দিত। আমার বাবা যখন দাদা ও বৌদির ঘরের ভিতরে ঢুকতো তারপরে আমার বৌদির চিৎকারের আওয়াজ বন্ধ হতো এবং আমি অনেকবার চেষ্টা করেছিলাম ওই ঘরের ভেতরে ঢোকার, কিন্তু আমার বাবা আমাকে কোনো মতেই ওই ঘরের ভিতরে ঢুকতে দিত না। আমি তো এটা জানার চেষ্টা করতাম যে আমার বৌদির ঘরের ভিতরে এমন কি হতো যে তারা প্রত্যেক দিন রাতে চিৎকার করত, এবং আমার বাবা আমার বৌদির ঘরের ভিতরে ঢুকে এমন কি করত এবং দাদাকে কেন ওই ঘর থেকে বের করে দিত। এই সব কিছু জানার আমার খুব চাহিদা ছিল। আমার বয়স ১৯ বছর। দাদার বিয়ের পরে আমার বৌদি প্রত্যেক দিন রাত্রিবেলা আমার ঘরে এসে বলতো, শামিমা, আমি তোমার কাছেই ঘুমোবো, না হলে তোমার দাদা আমার অবস্থা খুবই খারাপ করে দিবে। তোমার দাদা আমার সঙ্গে এমনভাবে শারীরিক সম্পর্ক করবে যে আমার দম বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হবে। তোমার দাদা একটা রাক্ষস, সে আমাকে মেরে ফেলবে। আমি তোমার দাদার ঘরে ঘুমোতে চাই না, তুমি আমাকে বাঁচিয়ে নাও। বৌদির কথা শুনে তো আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম, কারণ সে আমার দাদার ব্যাপারে কিভাবে এই রকম কথা বলতে পেরেছিল। কারণ ছোট থেকে দেখেছিলাম আমার দাদা তো খুব দয়ালু স্বভাবের মানুষ ছিল। তাহলে আমার দাদা বৌদির সঙ্গে এত খারাপ ব্যবহার কিভাবে করতে পারে? এমনকি প্রত্যেকদিন রাতে আমার দাদা ও বৌদির ঘর থেকে চিৎকারের আওয়াজ শুনতেও পেতাম। জানি না তাদের ঘরের ভিতরে এমন কি হতো, এবং আমার দাদা কি সত্যি একটা খারাপ মানুষ ছিল, নাকি আমার বৌদির কোনো দোষ ছিল? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমাদের বাড়িতে দাদা ও বৌদির মাঝে কি চলছিল। এদিকে প্রত্যেকদিন রাত হতেই বৌদি অনেক ঘাবড়ে আমার ঘরে ঢুকে পড়তো এবং দরজাটাকে ভিতর থেকে লাগিয়ে দিয়ে বলতো, আমি কোনো মতেই তোমার দাদার কাছে যাব না, এবং আমার হাত ধরে কান্নাকাটি জুড়ে দিত। আমার বৌদির চোখের জল দেখে তো আমারও খুব কষ্ট হতো, কিন্তু আমি বৌদির কথা শুনে বিশ্বাস করতে পারছিলাম না যে দাদা বৌদির সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে। কারণ দাদাকে তো আমি ছোট থেকে দেখেছিলাম, কিন্তু বৌদিকে তো আমি চিনতাম না। তাই আমি বৌদির ব্যাপারে বেশি কিছু জানতাম না। কিন্তু আমার মনে এটা বিশ্বাস ছিল যে দাদা একটা মেয়ের সঙ্গে এত নোংরা জঘন্যতম কাজ করতেই পারে না। কিন্তু মাঝে মধ্যে বৌদির চোখের জল দেখে আমার মনে এটা সন্দেহ হতো যে বৌদি দাদার ব্যাপারে যেটা বলছে সেটা কি সত্যি। আমার দাদা বয়সে আমার চাইতে 10 বছরের বড় ছিল। দাদার যখন বিয়ের জন্য দেখাশোনা চলে এবং দাদা যখন একটা মেয়েকে পছন্দ করে, মেয়েটা কিন্তু দেখতে ভীষণ সুন্দরী ছিল, কিন্তু আমরা দুই ভাই বোনে দেখতে খুব একটা ভালো ছিলাম না। আমার ও দাদার গায়ের রং শ্যামবর্ণ ছিল, কিন্তু আমার দাদার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, মানে আমার বৌদি, দেখতে ভীষণ সুন্দরী ছিল এবং তার গায়ের রং অনেক ফর্সা ছিল। দাদার যেদিন বিয়ে হয় সেদিন সন্ধ্যাবেলায় বৌদিকে বাড়ি নিয়ে আসার পরে আমি ও আমার বান্ধবীরা মিলে দাদার ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়েছিলাম। দাদার পুরো বিছানাটাকে গোলাপ ফুল দিয়ে সাজিয়েছিলাম। ঘরটাকে সুন্দর করে সাজানোর পরে বৌদিকে ঘরের ভিতরে নিয়ে এসেছিলাম। দাদার বিয়েতে আমরা খুব মজা করেছিলাম, কিন্তু বৌদিকে যখন সুন্দর ফুল দিয়ে সাজানো বিছানায় বসাই তখন বৌদির চেহারা দেখে আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। কারণ আমি যতটা জানতাম, নতুন বউরা তো তাদের ফুলসজ্জার দিন খুব খুশি থাকে বরের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু আমার বৌদি তো অনেক বেশি ভয় পাচ্ছিল এবং তার চেহারা দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে সে যেন আমাকে কিছু একটা বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। সে বারবার নিজের একটা হাত দিয়ে আর একটা হাত ঘষেই চলেছিল এবং তার চোখ মুখ লাল হয়ে গেছিল। তার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে নিশ্চয়ই কিছু কারণের জন্য ভয় পেয়ে আছে, এবং সে বারবার আমার চোখের দিকে তাকিয়ে আমাকে কিছু বলার চেষ্টা করছিল। তারপর আমি আর সেই ব্যাপারে খুব একটা বেশি গুরুত্ব না দিয়ে বৌদিকে বললাম, তুমি এখন বসো, আমি এখন যাচ্ছি, দাদা একটু পরেই চলে আসবে। আমি যখন রুম থেকে চলে যাওয়ার কথা বললাম তখন বৌদি হঠাৎ করে বিছানা থেকে নেমে আমার হাত দুটো ধরে বলল, শামিমা, তুমি আমাকে ছেড়ে যেও না, আমার খুব ভয় হচ্ছে, তোমার দাদা আমাকে মেরে ফেলে দিবে, দয়া করে তুমি আমাকে ছেড়ে যেও না। এই বলে বৌদি কাঁদতে শুরু করে দিয়েছিল।
তার মনের ভয় দেখে আমি তো অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। কারণ তার এই বাড়িতে আসতে তো একদিনও হয়নি। তাহলে সে আমার দাদার ব্যাপারে কিভাবে এই ধরনের কথা বলতে পেরেছিল? ফুলশয্যার রাতে তো প্রত্যেকটা মেয়ে নিজের বরের অপেক্ষায় বসে থাকে, কিন্তু এখানে তো সবকিছুই উল্টো হচ্ছিল। এমনকি বৌদির মনের ভয় ও চোখের জল দেখে আমার নিজেকেই খুব খারাপ লাগছিল। তার কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছিল, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে সে দাদার ব্যাপারে কেন এই ধরনের কথা বলছিল। আমি বৌদির মনের কষ্ট দেখে তাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে সে দাদার ব্যাপারে যেটা ভাবছে সেরকম কিছুই না। আমার দাদা তো অনেক দয়ালু। আমার দাদা তার অনেক খেয়াল রাখবে। দাদা তাকে কখনো কষ্ট দেবে না। আমি বৌদিকে বোঝানোর চেষ্টা করছিলাম এবং তার মনের ভয়টাকে দূর করার চেষ্টা করছিলাম। ঠিক ওই সময় আমার বাবা ঘরের ভিতরে ঢুকে বলল, "শামিমা, এর কথায় অতটা গুরুত্ব দিতে হবে না।" তার মানে বাবা কি আমার ও বৌদির সব কথা শুনেছিল? কারণ বাবার কথা বলার ধরন দেখে বুঝতে পেরেছিলাম যে বাবা ঘরের দরজায় দাঁড়িয়ে আমার ও বৌদির সব কথা শুনেছিল। তারপর বাবা অনেক রেগে বৌদির দিকে তাকিয়ে বলল, "তুমি আমার মেয়ের সঙ্গে কি ধরনের কথা বলছো? তুমি নিজের চরিত্র ঠিক করো। তুমি নিজে তো একটা চরিত্রহীন মহিলা, আর এখন আমার মেয়েকেও এইসব ব্যাপারে জড়িত করতে চাইছো? আমার মেয়ে তোমার থেকে অনেক ছোট এবং আমার মেয়ের সঙ্গে এই ধরনের কথা বলার কোনো মানেই হয় না।" তারপর বাবা আমাকে বলল, "তুমি এখন ছোট আছো, তাই তুমি এইসব ব্যাপারে একদম দখল আন্দাজি করবে না। তুমি এখন নিজের ঘরে চলে যাও। বৌমার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে।" বাবার আদেশ অনুযায়ী আমি যখন ঘর থেকে বেরোচ্ছিলাম, তখন বৌদি আরও অনেক বেশি ভয় পেয়ে আমাকে বলল, "শামিমা, দয়া করে আমাকে ছেড়ে যেও না। আমার ভীষণ ভয় লাগছে।" ওই সময় কিন্তু আমার কিচ্ছু করার ছিল না। বাবার আদেশ আমাকে মানতেই হতো। তাই আমি চুপচাপ মাথা নিচু করে আমার হাত থেকে বৌদির হাতটা ছাড়িয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেছিলাম। জানি না বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়ে বৌদির ঘরের দরজাটাকে কেন ভেতর থেকে লাগিয়েছিল, এবং না জানি বৌদির সঙ্গে এমন কী কথা বলছিল। তারপর বাবা আধ ঘন্টা পরে বৌদির ঘর থেকে বেরিয়ে এসেছিল। আমি তো এটাই বুঝতে পারছিলাম না বাবা আমার সামনেই বৌদিকে কেন চরিত্রহীন বলেছিল। সে তো নতুন বউ ছিল। তাহলে আমার বাবার বৌদির উপরে কেন এত রাগ ছিল, এবং বৌদি বা কেন আমার দাদা ও বাবাকে দেখে ভয় পাচ্ছিল? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। আমি যখন এই ব্যাপারে কিছুই বুঝতে পারছিলাম না, তখন মায়ের ঘরে গিয়ে মাকে জিজ্ঞেস করেছিলাম যে বৌদি কেন এইভাবে কান্নাকাটি করছে এবং বাবা কেন বৌদির ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়েছে। মা তখন আমাকে বলেছিল সে নাকি এই ব্যাপারে কিছুই জানে না এবং আমি যাতে এই সব ব্যাপার থেকে দূরে থাকি। এবং মা আমাকে একটাই কথা বলেছিল, "তোমার বাবা যা করছে ভালোর জন্যই করছে, যাতে আমাদের সংসারটা ভেঙে না যায়। ওই জন্য এইসব ব্যাপার নিয়ে বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই। তুমি নিজের পড়াশোনায় মন দাও।" মায়ের কথা শুনে আমি নিজের ঘরে চলে গেছিলাম। আমার মাথায় তো ওই কথাগুলোই ঘুরপাক খাচ্ছিল যে একটা নতুন বউ আমাদের বাড়িতে এসেছিল এবং প্রথম দিনই আমার বাবা ও দাদাকে দেখে কেন ভয় পাচ্ছিল। বৌদির ব্যাপারে এইসব কথা ভাবতে ভাবতেই আমি শুয়ে পড়েছিলাম। তারপর অর্ধেক রাতে আমার মনে হয় একবার বৌদির ঘর থেকে ঘুরে আসি। তারপর আমি যখন রুম থেকে বেরোলাম, তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। কারণ বৌদির ঘরের ভেতর থেকে তো লক করা ছিল এবং আমার দাদা সোফাতেই বসে কান্নাকাটি করছিল। তাহলে বৌদির ঘরের ভেতরে কে ছিল? নাকি বৌদির নিজের ঘরের ভেতরে একাই বসেছিল? এবং দাদা কেন ফুলশয্যা রাতে বৌদিকে ছেড়ে একা সোফাতে বসেছিল এবং সে কেন কান্নাকাটি করছিল? আমি তখন থাকতে না পেরে দাদার কাছে গিয়ে বললাম, "দাদা, তুমি এইভাবে কান্নাকাটি কেন করছো?" দাদা তখন আমাকে বলেছিল, "তুই আমাকে একা ছেড়ে দে। তুই গিয়ে নিজের ঘরে শুয়ে পড়। আমার এখন কথা বলার মতো অবস্থা নেই।" আমাকে তো কেউ কিছু বলতে রাজিই ছিল না। এমনকি আমার দাদা ওই সময় এতটাই রেগেছিল যে জানি না কেন বাবার দেওয়া নিজের দামি বিয়ের ড্রেসটাকে আমার চোখের সামনেই আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিল। জানি না আমার দাদা কেন বাবার উপরে এত রাগ করেছিল, এবং আমার দাদা যখন বাবার দেওয়া বিয়ের ড্রেসটা পুড়িয়ে দিয়েছিল তখন আমি দাদাকে বলেছিলাম, "তুমি এটা কি করলে? তুমি বাবার দেওয়া এত দামি ড্রেসটা কেন পুড়িয়ে দিলে?" দাদা তখন বলেছিল, "তুই কি সব কিছু জাসুসি করতে এসেছিস যে আমি কি করছি, আর তুই এই কথাগুলো বাবাকে গিয়ে লাগাবি, তাই তো?" আমি তখন দাদাকে বলেছিলাম, "আমি কারো জাসুসি করতে আসিনি। আমি তো ভেবেছিলাম একটু বৌদির সঙ্গে দেখা করে আসব। এই জন্যই নিজের রুম থেকে বেরিয়েছিলাম। নিজের রুম থেকে বেরিয়ে তো তোমাকে এইভাবে সোফায় বসে থাকতে দেখলাম। ওই জন্য তোমার কাছে এলাম। তোমরা কেন এই রকম করছো?
তোমরা আমাকে কেউ কিছু বলছো না কেন? আমার দাদা তখন রেগে বলল, তুই আমাকে একা থাকতে দিবি না, তাই তো? তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। আমার দাদা তো আমাকে কোনো কিছু না বলেই রাগ করে সেখান থেকে উঠে চলে গেছিল। সেদিনের পর থেকে আমার বৌদি কিন্তু প্রত্যেকদিন রাতে আমার ঘরে এসে বলতো, তোমার দাদা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচিয়ে নাও, আমি তোমার দাদার ঘরে যেতে চাই না। বৌদি যখন আমার দাদা ও বাবাকে দেখে ভয় পেত, তখন আমি কিন্তু বৌদিকে জিজ্ঞেস করেছিলাম যে, তুমি কেন আমার দাদা ও বাবাকে দেখে ভয় পাও? তারা কি তোমার সঙ্গে কোনো কিছু অন্যায় করে? তখন সে আমাকে একটাই কথা বলেছিল যে, আমার বাবা ও দাদা নাকি তাকে মেরে ফেলবে। কিন্তু আমার বাবা ও দাদা তার সঙ্গে কেন এরকম করবে? এই প্রশ্নের উত্তরটা আমি খুঁজেই পাচ্ছিলাম না। দাদা ও বৌদির বিয়ের পরের দিন সকালে বাবার কাণ্ডকলাপ দেখে আমি ভীষণ আশ্চর্য হয়েছিলাম। কারণ আমার দাদা জানি না কী কারণে যখন সকালবেলাতে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, তখন আমার বাবা রান্নাঘরে গিয়ে নিজের হাতে বৌদির জন্য সকালের নাস্তা রেডি করে সেই খাবারটা বৌদির ঘরে নিয়ে গেছিল। আমি তখন মাকে বলেছিলাম, বাবা এইভাবে বৌদির জন্য কেন খাবার রান্না করেছে? এবং বাবা কেন বৌদির ঘরে খাবার নিয়ে গেছে? এটা তো দাদার করা উচিত ছিল। মা তখন আমাকে বলেছিল, তোমার বাবা যা করছে ভালোর জন্যই করছে। তুমি যেমন এই বাড়ির মেয়ে, তাই তোমার বৌদিও কারো মেয়ে, এবং তার খেয়াল রাখার দায়িত্ব আমাদের। তাই তোমার বাবা নিজের মেয়ের মতো মনে করে তার খেয়াল রাখার চেষ্টা করছে। আমি তো মায়ের কোনো কথার মানেই বুঝতে পারছিলাম না। কারণ মা তো আমাকে খোলসা করে কোনো কথা বলতে রাজিই ছিল না। এইভাবে প্রায় ৫ থেকে ৭ দিন কেটে যাওয়ার পরে একদিন আমার বাবা ও দাদা বৌদিকে নিয়ে ঘরের ভিতরে ঢুকেছিল এবং বৌদি অনেক জোরে জোরে চিৎকার করছিল। বৌদির চিৎকারের আওয়াজ পেয়ে আমি যখন ওই ঘরে যাওয়ার জন্য জেদ করেছিলাম, এটা দেখার জন্য যে ওই ঘরের ভিতরে বাবা ও দাদা আমার বৌদির সঙ্গে এমন কি করছিল যে আমার বৌদি জোরে জোরে চিৎকার করছিল। মা তখন বলেছিল, ওই ঘরে যাওয়ার কোনো দরকার নেই। মা তো আমাকে সবসময় একটাই কথা বলতো যে আমার বাবা যা করছে সেটা ভালোর জন্যই করছে। বাড়ির লোকের এরকম ব্যবহার দেখে আমার তো বাড়িতে থাকতেই বিরক্ত লাগছিল। কারণ বাড়ির কেউ আমাকে সত্যি কথা বলতে রাজি ছিল না। কারণ সবাই তো আমাকে ছোট ভাবত। কিন্তু আমার যথেষ্ট জ্ঞান ছিল এবং আমি সব কিছু বুঝতাম। এবং আমারও এটা জানার অধিকার ছিল যে আমার দাদা ও বৌদির সঙ্গে এমন কি হচ্ছে। এমনকি আমার দাদা ও বৌদি তো বিয়ের পরে এমনভাবে থাকতো যে তাদেরকে দেখে মনেই হতো না যে তাদের নতুন বিয়ে হয়েছে। কারণ দাদা ও বৌদির বিয়ের পর থেকে তো আমাদের বাড়িতে সবাই হাসি খুশি থাকতেই ভুলে গেছিল। শুধু তাই নয়, আমার বাবা প্রায় মাঝে মধ্যেই বলতো, এই মেয়েটা আমাদের বাড়িতে আসার পর থেকে আমাদের বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু কেড়ে নিয়েছে। অনেক বড় ভুল করেছি এই মেয়েটার সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে। ওদিকে আমার দাদার যখন থেকে বিয়ে হয়েছিল তখন থেকে আমার দাদা তো আমার বাবাকে নিজের দুই চোখের বিষ মনে করত। তারপর একদিন সন্ধ্যাবেলায় আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। কারণ আমার দাদা যখন অফিস থেকে বাড়ি ফিরে আসে, তখন সে নিজের ঘরের ভিতরে যাওয়া মাত্রই অনেক জোরে চিৎকার করে ওঠে। দাদার চিৎকারের আওয়াজ শুনে আমরা সবাই ঘরের ভেতরে যেতেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এবং দাদা হাউমাউ করে কাঁদতে কাঁদতে হাতের মধ্যে একটা কাগজ নিয়ে বাবার পা ধরে বলে, বাবা, আমার বউকে বাঁচিয়ে নাও, বাবা তোমার বৌমাকে বাঁচিয়ে নাও, আমি তোমাকে ভুল ভেবেছিলাম। দাদার ঘরে যেতেই আমার হাত পা ঠান্ডা হয়ে যায়, ভয়ে আমার বুকের ভেতরটা উথাল পাতাল করে। কারণ বৌদি রক্তাক্ত অবস্থায় বিছানার নিচে পড়েছিল এবং তার ডান হাত থেকে রক্ত অনবরত বেরিয়ে যাচ্ছিল। বৌদিকে ওই অবস্থায় দেখে বৌদির বলা সেই আগের কথাগুলো আমার মনে পড়েছিল। সে আমাকে প্রত্যেকদিন বলতো যে, শামিমা, আমাকে বাঁচিয়ে নাও, না হলে তোমার দাদা ও বাবা আমাকে একদিন মেরে ফেলবে। বৌদির বলা ওই কথাগুলো মনে পড়ছিল। তাহলে কি সত্যি আমার দাদা ও বাবা মিলে আমার বৌদিকে মারার চেষ্টা করেছিল, নাকি এর পিছনে অন্য কিছু ব্যাপার ছিল? বৌদিকে ওই অবস্থায় দেখে আমি তো রেগে বাবার দিকে গিয়ে বললাম, তোমার জন্যই আজ বৌদির এই অবস্থা। আমার বাবা তখন আমার কাছে এসে বলল, মা, তুই এটা কি বলছিস? আমি কেন বৌমাকে মারব? আমি তো বৌমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম সে যাতে এইসব নোংরামি বন্ধ করে। তখন আমি বাবাকে রেগে বললাম, আমি যদি বৌদির কথা বিশ্বাস করতাম তাহলে আজ বৌদির এই অবস্থা হতো না। তারপর আমার বাবা ও দাদা তাড়াতাড়ি করে আমার বৌদিকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাকে এমার্জেন্সিতে ভর্তি করা হয়। ৩ ঘন্টা পরে যখন বৌদির জ্ঞান ফিরে আসে, তখন আমাদের দুশ্চিন্তা দূর হয়
এবং বৌদিকে যখন আমরা হাসপাতালে নিয়ে এসেছিলাম তখন তার বাবা মাকে ফোন করে বৌদির ব্যাপারে সব কিছু বলেছিলাম যে বৌদির অবস্থা খুবই খারাপ। আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি। বৌদির বাবা মা হাসপাতালে এসে আমার দাদাকে হুমকি দিয়েছিল এবং বলেছিল তাদের মেয়ের যদি কিছু হয় তাহলে তারা আমার দাদাকে জেলে ভরবে। বৌদির বাবা আমার দাদাকে বলেছিল, তুমি যখন আমার এত সুন্দর ফুটফুটে মেয়েটার খেয়াল রাখতে পারবে না তাহলে কেন বিয়ে করেছিলে? তুমি তো নিজে এত বাজে দেখতে, তা সত্ত্বেও আমরা এটা ভেবে তোমার সঙ্গে বিয়ে দিয়েছিলাম যে তুমি আমার মেয়েকে ভালো রাখবে, সুখে রাখবে। কিন্তু তোমরা তো আমার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেছ। আমার দাদা তখন তার শ্বশুর মশাইকে এটা বোঝানোর চেষ্টা করছিল যে আমার দাদা এই কাজটা করেনি, বৌদি নিজেই আত্মহত্যা করার চেষ্টা করেছিল। আসলে দাদার হাতে যে চিঠিটা ছিল সেই চিঠিটা পড়ার পরে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল এবং ওই চিঠিটা দাদা বাধ্য হয়ে তার শ্বশুর মশাইকেও দিয়েছিল। ওই চিঠিটা দেখার পরে আমি জানতে পেরেছিলাম যে আমার বৌদি সত্যি একটা চরিত্রহীন মহিলা ছিল। আমি তো বিশ্বাস করতে পারছিলাম না যে আমার বৌদির এত সুন্দর চেহারার পেছনে আর একটা মুখোশ ছিল। আমি তো আমার বাবা ও দাদাকেই খারাপ ভেবেছিলাম, কিন্তু এখানে তো পুরো ব্যাপারটাই উল্টো ছিল। আসলে বিয়ের দিন আমার বাবা বৌদির ব্যাপারে একটা অনেক বড় সত্যি কথা জানতে পেরেছিল যে আমার বৌদি নাকি এই বিয়েতে রাজি ছিল না, কারণ সে তার প্রেমিকের সঙ্গে গত 5 বছর ধরে শারীরিক সম্পর্কে যুক্ত ছিল। কিন্তু তার বাবা মা জোর করে আমার দাদার সঙ্গে বিয়ে দিয়েছিল। বৌদি ভেবেছিল বিয়ের পরেও তার প্রেমিকের সঙ্গে সম্পর্কটা বজায় রাখবে। এদিকে আমার বৌদি যখন জানতে পেরেছিল যে আমার বাবা তার ব্যাপারে সব কিছু জেনে গেছে, তখন সে আমার বাবাকে দাদার কাছে খারাপ করার জন্য দাদাকে আমার বাবার ব্যাপারে মিথ্যে কথা বলেছিল। বৌদি আমার দাদাকে বলেছিল বাবা নাকি তার সঙ্গে সম্পর্ক করতে চায়, আর এই কারণে দাদা আমার বাবাকে ঘৃণা করত। ওদিকে আমার বাবা সব কিছু জানার পরে বৌদিকে পার্সোনালভাবে বোঝানোর চেষ্টা করেছিল যে যা হওয়ার তা তো হয়েই গেছে এবং সে যাতে আমার দাদার সঙ্গে এখন সংসারে মন দেয় এবং সে আমার দাদার সঙ্গেই সুখে থাকবে। ওদিকে আমার বৌদির প্রেমিক বৌদিকে হুমকি দিয়ে বলেছিল যে সে যদি দাদার সঙ্গে কোনো রকমভাবে শারীরিক সম্পর্ক করে তাহলে সে তাদের দুজনের সেই আগের ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে। বৌদি যখন বুঝতে পেরেছিল তার প্রেমিক একটা বাজে মানুষ, তখন সে আমার দাদার সঙ্গে সংসার করার সিদ্ধান্ত নিয়েছিল। এমনকি আমার বাবা আমার দাদা ও বৌদির সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছিল। আমার দাদা তো এই ব্যাপারে কিছুই জানতো না যে আমার বৌদির অন্য ছেলের সঙ্গে সম্পর্ক রয়েছে। আসলে আমার দাদা তো বৌদির চেহারা দেখেই পছন্দ করেছিল এবং আমার বাবা বিয়ের পরে জানতে পেরেছিল আমার বৌদির ব্যাপারে সব কিছু। ওই সময় কিন্তু আমার বাবার আর কিচ্ছু করার ছিল না এবং বাবা এত বড় সত্যি কথা নিজের মনের মধ্যেই লুকিয়ে রেখেছিল। সে দাদাকে বৌদির ব্যাপারে কিছুই বলেনি, দাদার কষ্ট হবে এই কথাটা ভেবে। তাই আমার বাবা ভেবেছিল তার জন্য যদি দাদার জীবনটা নষ্ট হয় তাহলে বাবা নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। তাই বাবা সেদিন ভেবে নিয়েছিল যেমন করেই হোক বৌদিকে সঠিক পথে নিয়ে আসতেই হবে। বাবার অনেক বোঝানোর পরে বৌদি যখন দাদার সঙ্গে সংসার করার সিদ্ধান্ত নিয়েছিল তখন তার প্রেমিক বৌদিকে হুমকি দিয়েছিল যে তার জীবনটাকে নাকি নষ্ট করে দেবে। তখন বৌদি নিজের ভুল বুঝতে পেরে বাবাকে বলেছিল যাতে বাবা সব কিছু ঠিক করে দেয় এবং বৌদিকে যাতে তার প্রেমিকের হাত থেকে বাঁচিয়ে নেয়। তারপর বাবা বৌদির প্রেমিককে পুলিশের ভয় দেখিয়েছিল এবং বলেছিল সে যদি বৌদিকে বিরক্ত করে তাহলে তার নামে থানায় গিয়ে রিপোর্ট করবে। বৌদির প্রেমিক যখন এটা দেখলো যে আমার বাবা তাদের ব্যাপারে সব কিছু জানে, তখন বৌদির প্রেমিক বাধ্য হয়ে বৌদির পেছন ছেড়ে দিয়েছিল। কিন্তু সেদিন যখন বৌদির মোবাইলে তার প্রেমিক তাদের দুজনের শারীরিক সম্পর্কে ভিডিও পাঠিয়েছিল, সেই ভিডিওটা দেখে আমার বৌদি বুঝে গেছিল যে সে একজন ভুল ছেলেকে প্রেম করেছিল এবং সে ওই ছেলেটার জন্য নিজের বিবাহিত জীবনটা নষ্ট করতে চেয়েছিল, যে ছেলেটা বৌদির জীবন নষ্ট করতে চেয়েছিল। এইসব সহ্য করতে না পেরে বৌদি একটা কাগজের মধ্যে সব কিছু সত্যি কথা লিখেছিল এবং এটাও লিখেছিল যে সে আমার বাবার ব্যাপারে দাদাকে যা বলেছিল সব কিছু মিথ্যে ছিল। এবং বৌদির লেখা সেই চিঠিটা দেখার পরে আমার দাদা যখন বৌদির ব্যাপারে সব কিছু সত্যি কথা জানতে পারে তখন আমার দাদা বাবার পা ধরে ক্ষমা চেয়েছিল। চিঠিটা দেখার পরে আমিও বাবার কাছে ক্ষমা চেয়েছিলাম, কারণ আমিও বাবাকে অনেক ভুল ভেবেছিলাম। আসলে বৌদি ভয়ে সুইসাইড করার চেষ্টা করেছিল, কারণ সে জানতো এই ভিডিওটা যদি দাদা দেখে ফেলে তাহলে দাদা বৌদিকে ডিভোর্স দিয়ে দেবে এবং বৌদির মান সম্মান শেষ হয়ে যাবে। এটা ভেবে সে
নিজের জীবনটাকে শেষ করতে চেয়েছিল। তারপর বৌদির যখন জ্ঞান ফিরে আসে, তখন বৌদি আমার বাবার কাছে ক্ষমা চেয়েছিল এবং দাদার কাছেও হাত জোড় করে ক্ষমা চেয়েছিল। দাদা বৌদির ব্যাপারে সব সত্যি কথা জানার পরে তার উপরে অনেক রাগ করেছিল, কিন্তু আমার বাবা দাদাকে অনেক বুঝিয়েছিল যে যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে। তাই সব কিছু ভুলে গিয়ে দাদা যাতে বৌদির সঙ্গে নতুনভাবে সংসার করে এবং দাদা ও বাবার কথা মেনে বৌদিকে ক্ষমা করেছিল। আর বাবা এই কারণেই আগে বৌদিকে চরিত্রহীন বলতো, কারণ বৌদির সত্যিই দোষ ছিল। এখন বৌদি আমাদের বাড়িতে খুব হাসি খুশি হয়ে থাকে এবং বৌদির প্রেমিক যাতে আমার দাদা ও বৌদির কোনো ক্ষতি করতে না পারে, তাই বাবা বৌদির প্রেমিককে পুলিশের হাতে দিয়েছিল। কারণ সে যেহেতু বৌদিকে হুমকি দিয়েছিল যে সে নাকি বৌদির জীবনটাকে নষ্ট করে দিবে। এখন আমার দাদা ও বৌদির জীবন থেকে সব দুঃখ ও কষ্ট মুছে গেছে। এখন তারা দুজন দুজনকে খুব ভালোবাসে এবং তারা খুব সুখে আছে। এতদিনে আমিও সব প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছিলাম। আমিও এখন বৌদির সঙ্গে খুব খুশি আছি। এখন আমার বাড়ির সব সমস্যা মিটে গেছে এবং আমরা সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।